টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা, আমার সঙ্গে রুমেলা। আর এই মুহূর্তে দেশ বিদেশ রাজ্য রাজনীতির যাবতীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি 4:40। কয়লা পাচার কাণ্ডে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 11:15 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরে 5 ঘন্টা ধরে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এর আগে এই মামলায় দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সেবার তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। গত 23 জুন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুত্র সন্তানকে কোলে নিয়ে ইডি দপ্তরে গিয়েছিলেন অভিষেক ঘরণী। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে ইডির বিশেষ দল এসেছে শহরে। বিজেপি তৃণমূলের বোঝাপড়া ইস্যুর উত্তর দিতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। আজ বড় কিছু হতে পারে মন্তব্য পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কোন দিকে ইঙ্গিত বিজেপি নেতার তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বোঝাপড়া থাকলে পার্থ অনুব্রত গ্রেফতার হতো না। ইডি সিবিআই তদন্ত প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি। বোঝাপড়া যদি থাকতো এই সমস্ত লোকেরা জেলে যেত না। আগামী দিনে আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেও বড় কিছু ঘটতে পারে, আপনারা লক্ষ্য রাখুন। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে সুকান্ত মজুমদারের মন্তব্যে তা প্রমাণিত, এমনই অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্রেডিবিলিটি নষ্ট করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। তোপ কুণালের কি হয় তো গোটা জিনিসটা ইডি বা সিবিআই, দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের বেসিক ক্রেডিবিলিটি তো নষ্ট করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতারা প্রতি পদক্ষেপে প্রমাণ করে দিচ্ছেন যে তাঁরা সব জানেন বা তাদের অনুরোধে হচ্ছে। বড় কিছু এতদিন হয়নি কেন মন্তব্য বাম নেতা সুজন চক্রবর্তী। সোনা থেকে কয়লা পাচারের টাকা কার কার অ্যাকাউন্টে গেছে প্রশ্ন তুলেন সুজন। নারদকাণ্ড তুলেও মমতা কুণালকে আক্রমণ প্রবীণ বাম নেতার। অন্যদিকে মমতা বিজেপির সমঝোতার ইস্যুতে ফের সওয়াল কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। দিদি মোদির সমঝোতা প্রমাণিত, অভিষেককে দিদি মোদির লড়াইয়ের নাটক করার চেষ্টা চলছে বলে জোরালো দাবি কংগ্রেস নেতার। বলে হবে, হওয়াটা উচিত। হয়নি কেন এতদিন হয়নি কেন? বিদেশের ব্যাংকে যাদের অ্যাকাউন্ট, সোনা পাচারের টাকা কোথায়, কয়লা পাচারের টাকা কার কার অ্যাকাউন্টে গেছে এটি জানে না? এতদিন সময় লাগছে কেন? দিল্লির পর কয়লাকাণ্ডে এবার কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের জন্য বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে সিজিও কমপ্লেক্স জুড়ে। বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসার ও পুলিশ কর্মীরা ছাড়াও ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যে রুট দিয়ে অভিষেকের সিজিওতে আসার কথা ছিল সেই রুটেও মোড়ে মোড়ে মোতায়েন রাখা হয় পুলিশ বাহিনী। এছাড়া অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডির যেসব অফিসার দিল্লি থেকে কলকাতায় আসেন তাদের জন্য বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। চলতি সপ্তাহের সোমবার ধর্মতলার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার হয়তো অভিষেককে নোটিশ পাঠানো হবে। 2-4 দিনের মধ্যে কিছু একটা ঘটবে এমন আশঙ্কা করেছিলেন অভিষেকও। ঘটনাচক্রে গত মঙ্গলবার অভিষেককে ইডির তলবের খবর প্রকাশ্যে আসে। 21 জুলাইয়ের পরের দিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল তদন্তকারীরা। 30-এর সকালে গ্রেফতার। 23-এর সকালে গ্রেফতার। তৃণমূলের যে কোনো বড় সমাবেশের পরে তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দিতে এ ধরনের কাজ করা হয় বলে এবার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যে কোনো বড় সমাবেশের পরই তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ওরা এইসব করে। কিন্তু অভিষেক মাথা উঁচু করে প্রতিবারই দিতে গিয়েছেন, ওদের সমন কখনো অগ্রাহ্য করেননি এবং উনি নিজের মতো করে জবাব দিয়ে বেরিয়ে এসেছেন। এই যে পদ্ধতিটা কেন্দ্রীয় সরকার বিজেপি ব্যবহার করছে, এটা একসময় রিবাউন্ড করবে, ওদের কাছে ফিরে যাবে। আমরা এই সব পদ্ধতির তীব্র নিন্দা করব। অভিষেকের ইডি অফিসে হাজিরা দিনে বিজেপিকে আক্রমণ, কেন্দ্রীয় এজেন্সি বিজেপির পুতুল বলে কটাক্ষ। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট একাধিক নেতা মন্ত্রীর। কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরুণ কর্মীদের মূল নেতা, তার উপরে আঘাত এলে কিছু তো প্রতিক্রিয়া হবে, মন্তব্য তৃণমূল নেতা সৌগত রায়। রাজ্য নিরাপত্তা কমিশন গঠনের ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি শেষ পর্যন্ত মেনে নিল নবান্ন। সচিবালয়ের সম্মতি নিয়ে রাজ্য নিরাপত্তা কমিশনের পুনর্গঠন করলেন রাজ্যপাল। পদাধিকার বলে ওই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর মুখ্যমন্ত্রীর পরই কমিশনের দ্বিতীয় সদস্য হলেন বিধানসভার বিরোধী দলনেতা। কমিশনের বাকি সদস্যরা হলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য,
অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী, এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় এবং নৃসিংহ প্রসাদ ভাদুরী। লাল মিছিলে ছয়লাভ হয়ে গেল কলকাতার রাজপথ। পথে প্রতিবাদে শক্তি প্রদর্শনে এসএফআই। শ্যামবাজার, সুবোধ মল্লিক স্কোয়ার, শিয়ালদা, হাওড়া স্টেশন সহ বিভিন্ন জায়গা থেকে লাল সাদা রঙের রঙিন মিছিল জড়ো হলো কলেজ স্ট্রিটে। শহর জুড়ে চোখে পড়লো টুকরো টুকরো ছবি। রাস্তার মাঝেই বসে চলল গান। কলকাতার রাস্তায় ফিরল পথনাটিকা। পশ্চিমী ধাঁচে হলো ফ্ল্যাশ মবও। কোলে শিশুকে নিয়ে মিছিলে হাঁটলেন মা। ক্রাচ নিয়ে মিছিলে আসতে দেখা গেল এক ছাত্র যুব বাম কর্মীকে। জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষাকে বাজারে বেচে দেওয়ার অভিযোগে দেশজুড়ে কর্মসূচি পালন করছে বাম ছাত্র সংগঠন এসএফআই। মিছিলে অংশ নিলেন সৃজন ভট্টাচার্য, ময়ূক বিশ্বাস, দীপশিতা ধরেদের মতো বাম ছাত্র যুব নেতারা। প্রত্যেকেই একযোগে আক্রমণ শানালেন কেন্দ্র ও রাজ্য সরকারের দিকে। শিক্ষাকে বেচা যাবে না, শিক্ষার নামে দুর্নীতি করা যাবে না। চোর ডাকাতদের যে সরকার, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, দুটো সরকারকেই বদল করতে হবে। সেই জন্য আজকের এই জনসমাবেশ, সেই জন্য আজকের এই ঐতিহাসিক মিছিল। কেন্দ্রীয় শিক্ষানীতি ও এ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলেজ স্ট্রিটে এসএফআই এর সমাবেশ। শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে দেশ জুড়ে জাথা শুরু করেছিল এসএফআই। গত 1 আগস্ট দেশের 5 প্রান্ত থেকে শুরু হয় জাথা। পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল যে জাথার সূচনা হয়েছিল, আজ কলকাতায় তার সমাপ্তি অনুষ্ঠান কলেজ স্ট্রিটে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সমাবেশে বক্তব্য রাখেন এসএফআই এর শীর্ষ নেতারা। রাজধানীর রাজপথে যখন বাম ছাত্রদের মিছিল, তখন বাম ছাত্র যুবদের আইন অমান্য কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে। রাস্তার মাঝে বসে পড়েই প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই ডিওয়াইএফআই নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ হটানোর চেষ্টা করলে বাম কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এরপরেই কয়েকজন বিক্ষোভকারীদের গ্রেফতার করে বিক্ষোভ সরিয়ে দেয় পুলিশ। হাইকোর্টে বড়সড় ধাক্কা। রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ও পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, ডিভিশন বেঞ্চ সেই নির্দেশও বহাল রেখেছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যে 269 জন শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। সিবিআই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত তাদের পুনরায় বহাল নয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বহাল রাখার সিদ্ধান্ত আদালতে সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তার কটাক্ষ, তৃণমূল সরকারের এখন শিরে সংক্রান্তি, যতই চেষ্টা করুন বাঁচার আর কোনো রাস্তা নেই, যেটা সঙ্গত। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তেমনই রায় দিয়েছে। নিয়োগ দুর্নীতি তদন্ত দ্রুত সম্পন্ন হোক, মন্তব্য বাম নেতা বিকাশ ভট্টাচার্যের। নিয়োগের দাবিতে মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের বিক্ষোভ। সল্টলেক বিকাশ ভবন থেকে সিটি সেন্টার যাওয়ার রাস্তার পাশে বসে থালাবাজি অনশন বিক্ষোভ চাকরি প্রার্থীদের। বিক্ষোভকারীদের দাবি, 2014 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দেন তারা। 2016 সালে একটি রিটেন রেজাল্ট বেরোয়। পরবর্তীতে বেশ কিছু নিয়োগ করা হলেও বাকি প্রায় 200 জনকে এখনো নিয়োগ করা হয়নি বলে অভিযোগ তাদের। কেন তাদেরকে নিয়োগ করা হয়নি তা জানতে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার দেখা করার চেষ্টা করলেও দেখা করেননি চেয়ারম্যান, এমনই অভিযোগ চাকরি প্রার্থীদের। আর সেই কারণে আবারও আজ সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত লাগাতার 4 সপ্তাহ অনশন বিক্ষোভ করলেন মাদ্রাসার বঞ্চিত চাকরি প্রার্থীরা। এককালে রং মিস্ত্রি প্রসন্ন রায় আজ রাজারহাটের কোটি কোটি টাকার জমির মালিক। জমি রেজিস্ট্রিতে সেঞ্চুরি, 5 বছরে প্রায় 200 কোটির বিনিয়োগ। কিভাবে কোটি কোটি টাকার মালিক প্রসন্ন খতিয়ে দেখছে গোয়েন্দারা। সূত্র বলছে, রাজারহাট নিউ টাউন সংলগ্ন এলাকায় কার্যত একচেটিয়া জমিদার পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়, অন্য কারো সঙ্গে নয়। বছরের পর বছর জমি কেনায় যেন নিজের সঙ্গে নিজেই পাল্লা দিয়েছেন প্রসন্ন। 2013 থেকে 2018 সালের মধ্যে মোট 138টি জমি নিজের নামে রেজিস্ট্রি করিয়েছেন। 2017 সালে তো জমি কেনায় সেঞ্চুরি করে ফেলেন প্রসন্ন। 2017-র মধ্যে নিজেকে বড়সড় জমির কারবারি হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেন প্রসন্ন। চক পাচুরিয়া মৌজায় 16 বিঘা জমি কিনতে 67 কোটি 20 লক্ষ টাকা খরচ করতে দ্বিধা করেনি পার্থ ঘনিষ্ঠ এই জমিদার। চক পাচুরিয়া নয়, বামুনঘাটা, পাথরঘাটা, গড়গড়ি, ধারসা, মোহাম্মদপুর মৌজাতেও হদিশ মিলেছে প্রসন্ন রায়ের নামে রেজিস্ট্রি হওয়া জমির। নদীগর্ভ থেকে গায়েব টন টন বালি। বীরভূমের একাধিক জায়গায় দেদার বালি লুটের কারবার। টিভি9 বাংলায় লাগাতার কভারেজে শেষ পর্যন্ত নড়চড়ে বসল প্রশাসন। দ্রুত সব বন্ধের নির্দেশ জেলা শাসকের, কিন্তু তাতেও কি টনক নড়ছে প্রশাসনের? জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থোড়ায় কেয়ার। বালি মাফিয়াদের বালির লুট রুখতে কোথায় নজরদারি টিম? ইলামবাজারের কাছে অজয় নদের চরে রাস্তা বদলে গ্রামের অন্য রাস্তা দিয়ে ঢুকছে ট্রাক, ডাম্পার, ট্রাক্টর, পৌঁছে যাচ্ছে নদী চরে। টিভি9-এর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। একই ছবি সিউড়ি শহর থেকে সামান্য দূরে খটঙ্গায়। সেখানে ময়ূরাক্ষীর চরে দেখা গেল বড় যন্ত্র।
কলকাতা হাইকোর্ট থেকে নন্দীগ্রাম মামলা অন্য রাজ্যে সরানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট জানালো মামলা চলবে কলকাতা হাইকোর্টে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা অন্য রাজ্যে সরাতে চেয়ে সুপ্রিম কোর্টে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। সেই মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানালো নন্দীগ্রাম মামলা চলবে কলকাতা হাইকোর্টে। কলকাতার মুচিপাড়া থানা এলাকায় এক মাছ ব্যবসায়ীর 10 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল তৃণমূল নেতা সমীর হাজরা ও বিনোদ হাজরার বিরুদ্ধে। সমীর হাজরা বিধানসভার কর্মী বলে সূত্রের খবর। অভিযোগ, মাছ ব্যবসায়ী আসিফ নাজিরের কর্মচারীর থেকে 10 লক্ষ টাকা ছিনতাই করে সমীর ও বিনোদ। সমীর হাজরা ও বিনোদ হাজরাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মুচিপাড়া থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বদল হওয়ার পরে অশান্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের সাবরা এলাকা। প্রাক্তন ব্লক সভাপতি শৈবাল গিরির ঘনিষ্ঠ আসগার আলীর 2টি গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। আসগারের অভিযোগ, নতুন ব্লক সভাপতি ইফতিকার আলীর অনুগামীরা এলাকায় বোমাবাজিও করে। শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের জেরে আতঙ্কিত স্থানীয় লোকজন। বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাসের অভিযোগ, ব্লক সভাপতি বদল হওয়ার পরেই অশান্ত হয়ে উঠেছে সাবরা এলাকা। শিক্ষা ব্যবস্থায় তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে এবং সকল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বীরভূমের দুবরাজপুরের খয়রাশোলে মিছিলের কর্মসূচি বিজেপি। কর্মসূচির নেতৃত্বে শুভেন্দু অধিকারী, বলরাম প্রভুর ভূমিতে গোষ্ঠডাঙ্গাল মাঠে বিজেপির চোর ধরো জেল ভরো কর্মসূচি। মিছিল শেষে জনসভারও আয়োজন। জনসভায় শুভেন্দুর পাশাপাশি থাকার কথা বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের শীর্ষা গ্রামে একাধিক বাড়িতে ফাটল। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের খনি গহ্বর থেকে কয়লা উত্তোলনের সময় মাটির নিচে বিস্ফোরণের ঘটনা ঘটে, যার জেরে গোটা এলাকায় জুড়ে কম্পন সৃষ্টি হয়। বিস্ফোরণের পরিমাণ গত কয়েকদিন ধরে বেড়েছে, আর যার জেরে এই এলাকার 19টি বাড়িতে ধরেছে ফাটল। বহুকাল আগেই রাজ্য সরকার এই এলাকার বাসিন্দাদের পাট্টা দেয় বলে দাবি এলাকার বাসিন্দাদের। সেই জমিতেই বসবাস করছে এলাকার বেশ কিছু পরিবার। স্থানীয়দের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ মানতে চায়নি এই জমিগুলি রাজ্য সরকারের পাট্টার জমি। ইসিএল এর দাবি এই জমি তাদের। ফাটলের বিষয়টি জানানো সত্ত্বেও ইসিএল কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। হাসপাতালে এক রোগী মৃত্যুর ঘটনায় তুলকালাম বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে। রোগী মৃত্যুর পর মৃতের পরিজনরা হাসপাতালে কর্তব্যরত ইন্টার্নদের শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। এরপর নিরাপত্তা, হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন ও চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্ত ইন্টার্নরা। ইন্টার্নদের এই আন্দোলনে যোগ দেন হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের একাংশ। ইন্টার্ন এবং চিকিৎসক পড়ুয়াদের কর্মবিরতির জেরে ব্যাহত হয় হাসপাতালের চিকিৎসা পরিষেবা। ভোগান্তি পোহাতে হয় দূর দূরান্ত থেকে আসা মানুষকে। গরু পাচার কাণ্ডে সাক্ষী দেওয়ার প্রৌঢ়কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বামুনগোলা থানার শ্যামলীপাড়া গ্রামের ঘটনা। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম নুরুল ইসলাম সরকার। ইসলামের পরিবারের অভিযোগ, গরু পাচারের অভিযুক্ত জয়পুর ইসলাম, নুরুল শেখ দীর্ঘদিন ধরে গরু পাচারের সঙ্গে যুক্ত। এই নিয়ে তাদের নামে বামুনগোলা থানায় অভিযোগ দায়ের হয়। সেই মতো পুলিশ জয়পুর ইসলাম এবং নুরুল শেখের বাড়ির তদন্তে যায়, কিন্তু তারা ফেরার ছিল। এ বিষয়ে প্রতিবেশী নুরুল ইসলামের বয়ান নেয় পুলিশ। তারপরেই নাকি ধারালো অস্ত্র নিয়ে নুরুলের বাড়িতে চড়াও হন অভিযুক্তরা। নুরুলের পাশাপাশি তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তার ছেলেও। স্থানীয় হাসপাতালে বাবা ও ছেলে চিকিৎসা চলছে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ে গেল যাত্রীবাহী বেসরকারি বাস। ঘটনায় আহত কমপক্ষে 15 জন বাস যাত্রী। শুক্রবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার অন্তর্গত আমতলা বেলডাঙ্গা রাজ্য সড়কে কালীতলা সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে ওই বাসটি বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ে যায় বাসটি। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তৃণমূল নেতার ছবি নিয়ে ফের পোস্টার বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার 7 সকালে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার এলাকায়। শুধু বাজারই নয়, এলাকার হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েত, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, হাসপাতাল মোড়সহ একাধিক জায়গায় ওই পোস্টার দেখা যায়। রাতের অন্ধকারে কেউ বা কারা ওই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ। পোস্টার ঘিরে স্বভাবতই অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্কুলের পঠন পাঠনের গাফিলতি এবং শিক্ষকদের উপস্থিতির অনিয়মের অভিযোগে স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। মুর্শিদাবাদের ডোমকলের পাইকমারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের ছাত্রদের অভিভাবকদের অভিযোগ, ঠিকমতো পড়াশোনা হয় না স্কুলে। শুধু তাই নয়, কয়েকজন শিক্ষক স্কুলেই আসেন দুপুর 12টার সময়। দীর্ঘদিন ধরে এমন অবস্থায় চলছে। শেষের অভিভাবকরা একত্রিত হয়ে ওই স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। অনিয়মের কথা এক প্রকার স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি জানিয়েছেন অভিভাবকদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। সেই আশ্বাস পেয়ে আপাতত বিক্ষোভ তুলে নিয়েছেন অভিভাবকরা।
পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় জখম হলেন এক মহিলা সহ 5 জন। ঘটনা দুটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া থানার তারাপুর এবং মাতাবেল গ্রামে। আহতদের প্রাথমিকভাবে উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বাড়িতেই গৃহস্থালির কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন এক মহিলা। প্রায় একই সময় পৃথক একটি বজ্রাঘাতে স্থানীয় মাতাবেল গ্রামে ক্যাটারিং এর কাজে যুক্ত 4 যুবক আহত হন। আহতদের সকলের অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বসিরহাটের সীমান্তে সোনাই নদীর ঘাট থেকে উদ্ধার 20 কিলো রূপো। স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। বিএসএফ এর 112 নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় পাচার হওয়ার ঠিক আগের মুহূর্তে নদীর ঘাট থেকে উদ্ধার হয় এই রূপো। শুক্রবার সকালে 112 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে টহল দেওয়ার সময় সোনাই নদীর ঘাটে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে। সেই ব্যাগটি খুলে তল্লাশি চালাতেই তার ভেতর থেকে 20 কিলো 400 গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়। কে বা কারাই রূপোর গয়নাগুলো ফেলে রেখে গেছে, তদন্ত শুরু করেছে বিএসএফ। উদ্ধার হওয়ায় রূপোর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফ। বর্তমানে 2 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত একজন। শুক্রবার ভোরে 2 নম্বর জাতীয় সড়কের লাকুডি কোড়াপাড়া এলাকায় পরপর দুর্ঘটনার কবলে পড়ে একটি ভলভো বাস, একটি ডাম্পার ও 2টি ট্রাক। দুর্ঘটনার জেরে দুজনকে গুরুতরভাবে জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় একজনের। আহত এই ব্যক্তি সেখানেই চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে 2 নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেন। সকাল থেকে তেমন বৃষ্টি না হলেও শুক্রবার সকালেও লাল সতর্কতা জারি রইল তিস্তায়। তবে জলস্তর আগের চেয়ে অনেকটাই নেমেছে বলে স্থানীয় সূত্রে খবর। পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তরবঙ্গে। ফুলে ফেঁপে গিয়েছিল তিস্তা নদী। তারপরেই সেচ দপ্তর নদীর অসংরক্ষিত এলাকায় দৌমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত লাল সতর্কতা জারি করে। সংরক্ষিত এলাকায় জারি হয় হলুদ সতর্কতা। শুক্রবার সকালে তিস্তা সেচ প্রকল্পের গাজলডোবা থেকে 1558 কিউসেক জল ছাড়া হয়েছে বলে সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে। জলস্তর ধীরে ধীরে কমছে, খানিকটা স্বস্তি তিস্তা পারে। দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের হারা নস্করপাড়া হুগলি নদীর বাঁধে ধস। ইতিমধ্যে 30 ফুটের বেশি মাটির বাঁধ তলিয়ে গিয়েছে নদী গর্ভে। এই ধসের জেরে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। সপ্তাহখানেকের মধ্যে পূর্ণিমার ভরা কটাল, সারা সারির এই কটালের প্রভাবে নদীর জলস্তর আরও বাড়বে। তখন এই মাটির বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। এই বাঁধের উপর দিয়ে মানুষ যাতায়াত করে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে জলমগ্ন হয়ে পড়বে গোটা এলাকা। বন্ধ হবে যাতায়াত আশঙ্কা এলাকাবাসীর। ভাঙন স্তরে মাটি ও বালির বস্তা ফেলতে শুরু করে দিয়েছে সেচ দফতর। বিপুল পরিমাণ গাঁজা সহ 3 গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল গোপালনগর থানা পুলিশ। উত্তর 24 পরগনার গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুড়িঘাটা ব্রিজ এলাকায় একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে। চালানো হয় তল্লাশি। ওই গাড়ি থেকেই 193 কিলো 600 গ্রাম গাঁজা উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ। গাড়িটি আটক করে 3 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। 3 পাচারকারীর নাম জসিম মিনা, মুস্তাকিম মণ্ডল, আখতারুল মণ্ডল। মালদা বাইপাসে দুর্ঘটনার মুখে পড়ল একটি ছোট গাড়ি। ঘটনায় গুরুতর জখম 4 জন। গাড়িটি পতিরামের থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। ওল্ড মালদার মাধাইপুর বাইপাস মোড়ে আসতেই ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ চালিয়ে তাদের মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মালদা থানার পুলিশ ক্রেন নিয়ে এসে ওই গাড়িটি বাইপাস থেকে সরিয়ে দেয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কী করে দুর্ঘটনা ঘটল তার তদন্ত করছে পুলিশ। পরীক্ষা নিরীক্ষার পালা শেষ। দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচিতে উদ্বোধন হলো আইএনএস বিক্রান্তের। আইএনএস বিক্রান্তকে নৌসেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উত্তোলন করা হলো নৌবাহিনীর নতুন পতাকা। 262 মিটার উঁচু, 62 মিটার চওড়া আইএনএস বিক্রান্ত দেশে তৈরি সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। এই রণতরীতে প্রায় 1600 ক্রিউ সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। এই রণতরীতে 30টি বিমান ওঠানামা করতে পারবে। MiG-29K এর মতো যুদ্ধ বিমানও ওঠানামা করার সুবিধা থাকবে এই যুদ্ধ জাহাজে। 45,000 টনের এই যুদ্ধ জাহাজ তৈরিতে খরচ হয়েছে 20,000 কোটি টাকা। 1 দশকেরও বেশি সময় ধরে এই রণতরী নির্মাণের কাজ চলেছে। গত বছরের অগস্টে শুরু করা হয়েছিল সি ট্রায়াল। প্রায় 1 বছর ধরে চলে এই ট্রায়াল প্রক্রিয়া। নৌসেনার তরফে আগে জানানো হয়েছিল যে পরীক্ষামূলক প্রক্রিয়া সফল হয়েছে। প্রসঙ্গত, ভারতের হাতে আগেও এই নামে একটি রণতরী ছিল। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আইএনএস বিক্রান্ত। 90-এর দশকের শেষ পর্বে বিক্রান্ত অবসর নেয়। ভেঙে ফেলা হয় জাহাজটি। তারই স্মৃতিতে একই নামে দেশে তৈরি করা হলো এই যুদ্ধ জাহাজ। দলের অন্দরে উচাটন বহাল, কিন্তু বাইরে লড়াকু ভাবমূর্তি ধরে রাখতে মরিয়া কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী রবিবার হাল্লাবোল র্যালি। শুক্রবার থেকে তাই জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দিল্লির রামলীলা ময়দানে। তেরঙ্গার রঙে বাঁধা হয়েছে বড় মঞ্চ।
এই মঞ্চ থেকে বক্তৃতা করবেন রাহুল। কিছুদিন আগে ভারত জোড়ো যাত্রার ডাক দিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। তার আগে হাল্লাবোল র্যালিতে মুদ্রাস্ফীতি সহ একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করতে চলেছে কংগ্রেস নেতৃত্ব। ভিন রাজ্যের শ্রমিকের উপরে হামলার ঘটনা যেন কিছুতেই থামছে না। জম্মু কাশ্মীরে আবারও উপত্যকায় গুলিবিদ্ধ ভিন রাজ্যের শ্রমিক। বিহারের পরে এবারে পশ্চিমবঙ্গের এক শ্রমিককে লক্ষ্য করে গুলি পুলওয়ামায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, গুলিবিদ্ধ শ্রমিকের নাম মনিরুল ইসলাম। স্থানীয় একটি হাসপাতালে চলছে তার চিকিৎসা। শেষ পাওয়া খবর অনুযায়ী গুলিবিদ্ধ মনিরুলের অবস্থা আপাতত স্থিতিশীল। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। গত মাসে পুলওয়ামার গাদুরা গ্রামে বিহারের শ্রমিকদের উপর গ্রেনেড হামলায় একজনের মৃত্যু হয়েছিল, মারা গিয়েছিলেন একজন। কিশোর কুমারের বাংলোতে এবার বিরাট কোহলির রেস্তোরাঁ। মুম্বাইয়ের জুহুতে কিশোর কুমারের গৌরীকুঞ্জ লিজ নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তবে বাংলোর গোটাটাই লিজ নেননি তিনি। কিশোর কুমারের বাংলোর একতলার একটি অংশ লিজ নিয়ে সেখানে রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করেছেন বিরাট। আপাতত 5 বছরের জন্য ওই লিজ নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। 14 বছর পর ফেডারেশনের মসনদে ফের কোনো বঙ্গতা নয়। বাইচুং ভুটিয়াকে হারিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন কল্যাণ চৌবে। গুজরাট ফুটবল সংস্থা থেকে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন কল্যাণ।